একটু বড়, হ্যাঁ। যেটা বলতে চাচ্ছিলাম যে নাউশা এন্ড ভমিটিং এর আমাদের ব্রেনের মেডুলাতে সিটিজি এখন এই হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে এখান থেকে মূলত আমাদের বমির সিগন্যালটা পাওয়া যায় আমাদের, ঠিক আছে? এই যে এই জায়গাটা মেডুলার এই জায়গায় এটাকে কেমো রিসিপ্টর ট্রিগার জোন বলে, সিটিজি। এই জায়গাটা স্টিমুলেট হলেই আমাদের বমির ভাব বা বমি বমি বিষয়টা তৈরি হয়। ফাইন্ডিংস কি? উইকনেস, ফ্যাটিক, প্যালোর, পসিবল লেথার্জি, সোডিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম ডিক্রিজ করে, এলিভেটেড বার্ন এন্ড হেমাটোক্রিট। দেখো আমাদের বডি থেকে যখন ফ্লুইড কমে যায়, হেমাটোক্রিট মানে কি? হেমাটোক্রিট মানে হলো আমাদের বডির হেমাটোক্রিট বলতে বোঝায় যে কি বলে সলিউট সাবস্টেন্স মানে উপাদান সমূহ, ব্লাডের উপাদান সমূহ যখন কমে যায় তখন ব্লাডের প্লাজমার পরিমাণ বেড়ে যায়। এই যে লাল চিহ্ন যেগুলো আছে না এগুলো সবগুলোই হলো এই হেমাটোক্রিটের ভিতরে পড়ে, ঠিক আছে? মানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটেলেট, তারপরে আরো যে উপাদানগুলো আছে এগুলো সবগুলো হেমাটোক্রিটের ভিতরে পড়ে। আর হেমাটোক্রিটের বাইরে যা আছে সেগুলো হলো প্লাজমা। তাই না আমাদের বডির যদি হেমাটোক্রিটই মানে বিশেষ করে আমাদের এলিভেট বার্ন এবং ইনক্রিজ হেমাটোক্রিট কেন বেড়ে যাবে? দেখো ভমিটিং একটা ফ্লুইড সাবস্টেন্স বের করে দেওয়ার সিস্টেম, তাই না? বডি থেকে ফ্লুইড বেড়ে যেতেছে, তার মানে কি এই উপাদানগুলো বাড়তেছে। তো আমাদের একটা সার্টেন ভলিউমে যখন বমি করে তখন আমাদের হেমাটোক্রিট বেড়ে যায়। কনসেন্ট্রেশন অফ আরবিসি, হেমাটোক্রিট মিন্স কনসেন্ট্রেশন অফ আরবিসি। তারপরে মেটাবলিক অ্যালকালোসিস, যদি আমরা অ্যাসিডোসিস অ্যালকালোসিস পড়ছি, কেন মেটাবলিক অ্যালকালোসিস হয় বলো তো? গেস করো তো। কেন মেটাবলিক অ্যালকালোসিস হয়? আমরা সবাই এখানে যারা, স্টোমাকের পিএইচ কমে যায় তো। সিএল হ্যাঁ কারণ বমিটা করে অ্যাসিডিক, যেহেতু স্টোমাক অ্যাসিডিক থাকে না, সে বমি করে ফেলে দেয়। কি ফেলে দেয়? অ্যাসিড ফেলে দেয়। ফলে কি বাকি থাকে? অ্যালকালাইসিস। এর জন্য মেটাবলিক অ্যালকালোসিস সোজা কথা। এবার আসি হলো মেডিকেল ম্যানেজমেন্ট, অ্যান্টি এমেটিক। অ্যান্টি এমেটিক প্রথমে আসি হলো ফেনোথায়াজিনস। ফিনোথায়াজিনস দে মানে এটা এখানে মোস্টলি এরা এখানে যে ফিনোথায়াজিন লাইক ক্লোরপ্রোমাজিন, প্রোক্লোরপ্রোমাজিন, ট্রাইফ্লোপিরাজিন, এগুলা কিন্তু আমাদের অ্যান্টিসাইকোটিক হিসেবে ব্যবহৃত হয়। বুঝলাম না, খালি মানে হাই আসতেছে আমার, একটা বিষয় নিয়ে টেনশন করতেছি ওইটা নিয়ে। আহ ক্লোরপ্রোমাজিন, হ্যাঁ এগুলা কিন্তু আমাদের অ্যান্টিসাইকোটিক হিসেবে ব্যবহৃত হয়, মাথায় রাখতে হবে। আচ্ছা ভমিটিং হলে বডি কি ডিহাইড্রেটেড হয় কি হয় না? কি মনে হয়? জি ভাই হয়। হয়। অবশ্যই ডিহাইড্রেটেড হয়, একটু খেয়াল করো। সব কথা অনেক সময় বলি না, বাট সিক্স সেন্স একটু কাজে লাগাও। এরপর আসলে অ্যান্টিহিস্টামিন। এই অ্যান্টিহিস্টামিনে কিন্তু অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট আছে, এটা তো আমরা জানি না। লাইক সকল জিন, দেখো জিন জেড আই এন ই একটা আছে শুধু একটু মাইন্ড, লাইক হাইড্রোক্সিজিন, প্রোমেথাজিন, মেক্লিজিন এটসেট্রা। এবং এই হাইড্রোক্সিজিন, এই মেক্লিজিন, প্রোমিথাজিন, এই এরা কিন্তু খুবই কমনলি, বিশেষ করে যে মিডল ইয়ার ইনফেকশন, বিশেষ করে যে এই এই ভার্টিগো হয় না, মিনিয়ার ডিজিজ হয় না, এই মিনিয়ার ডিজিজে, তারপরে মাথা ঘুরাইলে, তারপরে তোমার ম্যানিয়া। না না ম্যানিয়া না, মিনিয়ার ডিজিজ, মিনিয়ার কানের একটা প্রবলেম, এটা নিউরোসায়েন্সে পড়াই আমরা এটা। এই কানের অনেক সময় পানি জমে থাকলে তখন এই হাইড্রোক্সিজিন, প্রোমিথাজিন, মেক্লিজিন এগুলো খুবই কমনলি ব্যবহার করা হয় পেশেন্টদের ক্ষেত্রে, শুকায় ফেলে। তারপর ডাইফিন হাইড্রামিন, অ্যান্টিহিস্টামিন। ডাইফিন হাইড্রামিন খুবই বেনাড্রিল আর কি, হ্যাঁ খুবই কমনলি ব্যবহার করা হয়। বিনাড্রিলটা মানে ডাইফিন হাইড্রামিনটা বেশি ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে। আদার অ্যান্টিএমেটিক্স কি? মেটোক্লোরপ্রামাইড, তারপরে হলো ওন্ডাস্টেরন,
গ্র্যানিসেট্রন, স্কোপোলামাইড, এগুলা সবগুলাই কিন্তু মানে বমির জন্য খুবই কমনলি ব্যবহার করে। বিশেষ করে মেটোক্লোপ্রামাইডটা, এটা আমাদের পেরিস্টালটিক মুভমেন্ট বাড়ায় দেয়, বুঝছো? এই মেটোক্লোপ্রামাইডের একটা ভেরি ডেঞ্জারাস সাইড এফেক্ট হলো এটা এক্সট্রা পিরিমিডাল সাইড এফেক্ট তৈরি করে, এক্সট্রা পিরিমিডাল সাইড এফেক্ট, ইপিএসই। ইপিএসই দ্বারা ওটা বলার আগে এই যে অ্যান্টিবায়োটিক আর যেটা, হ্যাঁ আর বাউল কি, অবস্ট্রাকশনে এটা কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ বাউল অবস্ট্রাকশন কন্ট্রাইন্ডিকেটেড, রাইট। আমরা কিন্তু জানি না অ্যান্টিকোলিনার্জিক কোন কোন জায়গাগুলোতে কন্ট্রাইন্ডিকেটেড, লাইক গ্লুকোমা, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, জিইআরডি, হার্টাল হার্নিয়া, প্যারালাইটিক ইলিয়াস, এটসেট্রা। কোন কোন ড্রাগের এই প্রবলেমগুলো থাকে? ড্রাগস উইথ অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট লাইক অ্যান্টিহিস্টামিনস, অ্যাট্রোপিন, ইমিপ্রামিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, levodopa, carbidopa, urinary anticholinergic like pepanthenone, bromide, oxybutynin, solifenacin, etc. আহ এবার আসি হলো স্কোপোলামাইন সম্পর্কে। আচ্ছা, ইয়ে মেটোক্লোপ্রামিন বলার আগে স্কোপোলামাইন সম্পর্কে একটু বলে নিই। এই স্কোপোলামাইন, এদের কিন্তু এদেরও তো অবশ্যই, এদেরও কিন্তু তোমার এই কি বলে অনেক কিছু, অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, একটু আমরা দেখি স্কোপোলামাইন। এটারও অ্যান্টিকোলিনার্জিক ইউজড ফর অ্যাবডোমিনাল পেইন, মোশন সিকনেস, অ্যাজ এন অ্যাডজুভেন্ট অ্যানাস্থেসিয়া। আচ্ছা, মোস্টলি এই এই স্কোপোলামাইনটা তোমার ওটিতে প্রায় ব্যবহার হয়। ওটিতে কেন? এই মানে ওটিতে যেই ধরনের মাসেল রিল্যাক্সেন্ট বলো, অপোয়েডস বলো ব্যবহার করা হয়, সেগুলোর সাথে স্কোপোলামাইন মিক্সড আকারে ব্যবহার করে, মানে অ্যাডজুভেন্ট ড্রাগ। অ্যাডজুভেন্ট ড্রাগ মানে এই ড্রাগটা অন্য কোনো ড্রাগের এফিকেসিকে প্রভাবিত করতে পারে, হয় পজিটিভলি নাইলে নেগেটিভলি, এরকম দুটার একটা। মানে সাম্যক, আমরা কেমিস্ট্রিতে পড়ছি না সাম্যাবস্থা, মানে সাম্যক হিসেবে কাজ করে, সরি প্রভাবক হিসেবে কাজ করে। স্কোপোলামাইন ওটিতে যে ড্রাগগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে অপয়েডস এবং অ্যান্টিকোলিনার্জিক যে ড্রাগগুলা, এগুলার সাথে এটা মিক্সড আকারে পেশেন্টের শরীরে দেওয়া হয়, এবং ওই যেই ড্রাগগুলো আছে ওগুলা নিয়ন্ত্রিত এফেক্ট তৈরি করে। স্কোপোলামাইন ওগুলোর সাথে মিক্সড হয়ে নিয়ন্ত্রিত একটা এফেক্ট তৈরি করে বডির ভিতরে। এইটা এই ধরনের ড্রাগকে বলে অ্যাডজুভেন্ট ড্রাগ। অ্যাজ এন অ্যাডজুভেন্ট অ্যানাস্থেসিয়া টু ডিক্রিজ দ্য স্যালাইভেশন, পোস্ট অপারেট nausea and vomiting, decrease respiratory secretion, used to treat death rattle sound of build up। আচ্ছা, যে মানে যেহেতু এটা অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট থাকে, এই জন্য অ্যাট্রোপিনের সাথেও এটা কম্বিনেশন হিসেবেও দেওয়া হয়, ইভেন কি আদার যে অ্যাডজুভেন্ট ড্রাগ হিসেবে এটা ব্যবহার করা হয়। Scopolamine route of administration IV acts in 20 মিনিটস, ট্রান্সডার্মালে প্রায় 72 ঘন্টার মতো এফেক্ট থাকে, টেক্স এফেক্ট ইন 4 আওয়ার্স, অ্যাপ্লাইড বিহাইন্ড দ্য, আচ্ছা এটা কানের পিছনে দেওয়া হয় যে, ঠিক আছে, এরকম কানের পিছনে দেওয়া হয়। ভালো কথা, তোমরা তো মনে হয় দেখে থাকার কথা, বাংলাদেশে এই প্যাচ অনেক সময় দেয় কানের পিছনে, ঠিক আছে। এবং এই তো স্কোপোলামাইন সম্পর্কে তো বললামই। এবার আসে হলো মেটোক্লোরপ্রামাইড। এই মেটোক্লোরপ্রামাইড, এরা যদিও এটা জিআই তে ব্যবহার করা হয়, বাট এটা কিন্তু আমাদের এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট তৈরি করে। এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট মনে আছে? ভাই, ইয়ে সাদিয়া, রুনা ছিল না, রায়হান তো বাকি সবাই ছিল। এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট, এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট হলো এরা আমাদের বডির ডোপামিন লেভেল কমায় ফেলে। ডোপামিন কিন্তু আমাদের মুভমেন্ট, এই যে হাত পা নাড়াচাড়া, তারপর মুভমেন্ট, এগুলাতে খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট ডোপামিন। আর ডোপামিন যেহেতু কমে যাবে, তার মানে কি মুভমেন্ট রেস্ট্রিক্ট, মানে মুভমেন্ট স্লো হয়ে যাবে, হাত পা কাঁপাকাঁপি বেশি করবে, হ্যাঁ। তো এই যে কি বেশ কিছু ড্রাগ এই এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট তৈরি করে, যেমন কি অ্যান্টিসাইকোটিক্স,
অ্যান্টিডিপ্রেসেন্টস, অ্যান্টি পার্কিনসন্স ড্রাগ, এই যে মেটোক্লোপ্রামাইড, তারপরে অ্যান্টি কনভালসেন্টস লাইক ফেনেটয়েন, এরা আমাদের কমায়, কি বলে এটাকে, আহ কি বলে, ডোপামিন কমায় এবং আমাদের এক্সট্রা পিরিমিডাল সাইড এফেক্ট, জাস্ট হালকা একটু বলি এক্সট্রা পিরিমিডাল সাইড এফেক্ট কি, অলরেডি বলছিও যে এটা আমাদের ডোপামিন লেভেল কমায় দেয় এবং বডি শেক করতে থাকে। এক্সট্রা পিরিমিডাল সাইড এফেক্ট, অনেক টাইপের সাইড এফেক্ট থাকে, তবে কিছু আমরা হালকা একটু দেখতে পারি, যে ডিস্ট্রনিক রিঅ্যাকশনস, সুডো পার্কিনসনিজম, পার্কিনসন ড্রাগে, পার্কিনসন যে ডিজিজ, এই ডিজিজের মতো হয়। তারপরে একাথাসিয়া, একাথাসিয়া মানে অল টাইম হাত পা নাড়াচাড়া করতে থাকে, বিশেষ করে হাত অল টাইম শেক করতে থাকে, এগুলো একাথাসিয়া বলে। ট্রাডিস ট্রাডিভ ডিসকাইনেশিয়া অর ওরোফেশিয়াল ডিসকাইনেশিয়া, ঠোঁট অল টাইম কাঁপতে থাকে। তারপর নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, এইটা আসলে মোস্টলি তোমার এনএমএসটা তোমার ওই ওটিতে সাকসিডেন্ট কোলাইন ড্রাগের জন্য বেশি হয়। তো এই ছিল মোটামুটি এক্সট্রা পিরিয়ড সাইড এফেক্ট সম্পর্কিত, এবং এই প্রত্যেকটা ডিস্ট্রনিক রিঅ্যাকশন, সুডো পার্কিনসনিজম, একাথাসিয়া, ট্রাডিস ডিসকাইনেশিয়া, এগুলো প্রত্যেকটা আমরা যখন মেন্টাল হেলথ পড়বো, এটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শেখানো হয় এবং এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা থেকে কোশ্চেন হয় আলাদা আলাদা। এনএমএস তো খুব এই কমনলি হয়। বলো। নিউরোলেপটিকটা অ্যান্টি সাইকোটিক ড্রাগের সাইড ইফেক্টে বেশি আসে। হ্যাঁ, সরি, অ্যান্টি সাইকোটিক সাইড ইফেক্ট নিউরো দিলে বলো। মানে ওটার সাইড ইফেক্ট দিয়ে কোনো প্রশ্ন আসলেই মানে এটা বেশি কমন পড়ে আর কি। হ্যাঁ, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট রিজিডিটি, সিনড্রোম। টেকিকার্ডিয়া আর হাই ফিভার। ইয়েস। আবার ওটির পরে হয় হলো ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। ওটির পরে যদি হাই টেম্পারেচার বা ওটির ভিতরে যদি হাই টেম্পারেচার দেখা যায়, তাহলে হলো ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। এই বিশেষ করে সাকসিলিন ক্লোরাইড এই ড্রাগটা থেকে হয়। এবার আসলে নার্সিং ম্যানেজমেন্ট আমরা কিভাবে করবো এই ভমিটিং পেশেন্টের। ফ্রিকোয়েন্ট মাউথ কেয়ার, এলিমিনেট নক্সিয়াস স্টিমুলাই, যারা মানে তৈরি করতে পারে। তারপরে হলো when vomiting subsides, provide clear liquid like ginger ale, warm tea, gradually introduce solid food like crackers, toast, etc. Keep MSC's basin clean, quiet environment, etc. এবার আসলে ডায়রিয়া, increase peristaltic activity producing watery stools, causes কি intestinal infection, malabsorption, hyperthyroidism, chronic bowel disorder, antibiotic stress, highly seasoned food, etc. Findings কি abdominal cramps বা distension, foul smelling বা watery stools, tenesmus মানে কি sensation of desire to defecate, anorexia, thirst, তারপরে হলো anxiety, yes, hypokalemia, hyponatremia and metabolic acidosis if severe। দেখো এখানে উপরে অনেকগুলি প্রবলেমই আছে, অনেকগুলি ফাইন্ডিংসের কথা বলেছে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, ডিস্টেশন, ওয়াটার স্টুল, কি টিনিয়াসমাস, সেডেশন, অ্যাংজাইটি, তবে কোনোটাই লাইফ থ্রেটেনিং না, এক্সেপ্ট এগুলা ছাড়া। এগুলাই শুধু লাইফ থ্রেটেনিং, হ্যাঁ, বাকিগুলা কিন্তু লাইফ থ্রেটেনিং না। এই জন্য প্রশ্ন, এই হাইপোক্যালেমিয়া, এই ডায়রিয়া হলে যে হাইপোক্যালেমিয়া হবে, এটা এগুলো থেকেই জিজ্ঞেস করা। আচ্ছা, তো তো আমাদের ইন্টেস্টাইন কি থাকে, অ্যাসিডিক নাকি অ্যালকালাইনিক? অ্যালকালাইন। ইয়েস, তার মানে Alkaline. ডায়রিয়াতে কি হবে, অ্যালকালাইন কমে যাবে বডি থেকে, মানে অ্যালকালাইন বা বেস কমে যাবে, বাইকার্বনেট কমে যাবে, ঠিক আছে। Acidic হবে। এবার আসলে মেডিকেল ম্যানেজমেন্ট, অ্যান্টি ডায়রিয়ালস লাইক বিসমাথ সাবস্যালিসাইলেট, ইয়েস, বা বিসমাথ সাবস্যালিসাইলেট, এই যে এটা প্রায় কোশ্চেনে পাওয়া যায়, এটা আমার আসছিল। এই এরকম একটা থাকে পেপটো বিসমাল বা বিসমাল স্যালিসাইলেট,
এরা কোথায় দেওয়া হয়? এই যে ডায়রিয়া, ভমিটিং, স্টোমাক আপসেট খুবই কমনলি ব্যবহার করা হয়। এবং এই ড্রাগ বাচ্চাদের তো ডায়রিয়া বেশি হয়, তাই না? কিন্তু কথা হলো এই পেপটোবিসমাল বা বিসমাথ স্যালিসাইলেট এটা বাচ্চাদের দেয়া যায় না, কারণ বেবিদের দেয়া যায় না। এটা কারণটা হলো এর ভিতরে অ্যাসপিরিন কন্টেইনিং সাবস্টেন্স থাকে, ঠিক আছে? ওইরকম। এটার ভিতরে অ্যাসপিরিন কন্টেইনিং সাবস্টেন্স থাকে। আমরা কতদিনের নিচে আমরা অ্যাসপিরিন দিতে পারি না, বলো তো? যে কেউ। অ্যাসপিরিনের কন্ট্রাইন্ডিকেশন আমরা কি শিখছিলাম? 2 বছরের নিচে কি এতগুলো এটা শিখছি? চিলড্রেনদের চিলড্রেনদের জানি বয়স 2 বছর না। আর বাকি যারা আছে? আমাদের এখানে লাস্ট ইয়াতে শুনছিলাম 16 বছরের নিচে দেয়া যাবে না। হ্যাঁ, এটাই তো সিস্টেম। কি বলতেছো পাইসানো? আমরা 18 বছরের নিচে এই পেপটোবিসমাল দেই না, মানে অ্যাসপিরিন কন্টেইনিং সাবস্টেন্স বা অ্যাসপিরিন দেই না, এক্সেপ্ট কাওয়াসাকি ডিজিজ। এক্সেপ্ট কাওয়াসাকি ডিজিজ। এর আগেও বলছিলাম এই এই বাচ্চাদের তো ডায়রিয়া বেশি হয়, তাদেরকে কেন এই পেপটোবিসমাল বা বিসমাথ স্যালিসাইল এটা দেয়া যায় না? কারণটা হলো এই পেপটোবিসমাল এই ড্রাগের ভিতরে অ্যাসপিরিন কন্টেইনিং ইনগ্রেডিয়েন্ট থাকে। এই জন্য দিলে কি হইতো, এই অ্যাসপিরিন এরা আমাদের সার্কুলেশনে মিশে বিশেষ করে বাচ্চাদের রেইস সিনড্রোম হয়। রেইস সিনড্রোম এটা কিন্তু মানে কি বলে, ব্রেইনের এনকেফালোপ্যাথি হয়। হ্যাঁ, একটু পরে বলতেছি। এই রেইস সিনড্রোম হয় এই বাচ্চাদের যদি এই অ্যাসপিরিন বা অ্যাসপিরিন কন্টেইনিং সাবস্টেন্স জাতীয় কোনো ড্রাগ দেওয়া হয়। তাহলে কোন ধর কেন দেয় না? কারণ এই ধরনের সাবস্টেন্সের যদি এই এলিমেন্ট দিয়ে উৎপাদিত কোনো ড্রাগ যদি বাচ্চাদেরকে দেওয়া হয়, মানে বিলো 18 বা 16, তাহলে তাদের রেইস সিনড্রোম ডেভেলপ করে। রেইস সিনড্রোম একটু পরে বলতেছি। এবং ইনক্লুডিং তাহলে রেইস সিনড্রোম ডেভেলপিং ড্রাগ কি কি? একটা হলো অ্যাসপিরিন আর পেপটোবিসমল। যদিও অ্যাসপিরিন না, তবে এই পেপটোবিসমল যখন তৈরি হয় এর ভিতরে একটা এলিমেন্ট আছে যেটা হলো অ্যাসপিরিন দিয়ে তৈরি। এই জন্য পেপটোবিসমল আউট মানে দেয়া হয় না বাচ্চাদের ডায়রিয়া হলেও, ঠিক আছে? মাথায় রাখতে হবে। এবং রাইস সিনড্রোম কি তাহলে? অ্যাকিউট এনকেফালোপ্যাথি সেকেন্ডারি টু ফ্যাটি ডিজেনারেশন অফ লিভার that occur as a complication of aspirin toxicity, which would have been taken to treat some viral illness such as influenza or chickenpox. মানে হলো রাইস সিনড্রোমটা হলো একটা প্রবলেম, যেটা হলো তোমার আমাদের লিভার রিলেটেড প্রবলেম। লিভার এই যে আমাদের আমাদের লিভার কি করতে পারে? আমাদের লিভার আমরা এই যে ফ্যাট স্টোর করে, তারপরে অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করে। কিন্তু এই অ্যাসপিরিন বা অ্যাসপিরিন কন্টেইনিং এলিমেন্ট জাতীয় কোনো ড্রাগ যদি বিলো 18 ইয়ার্স এর বাচ্চারা খায়, তখন এখান থেকে এক ধরনের মানে কি বলে, এক ধরনের টক্সিসিটি উৎপন্ন হয়েছে। টক্সিসিটিটা আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে, মানে ফ্যাট। এটাকে যদি আরেকটু ইজিলি বলি, আমরা ওই দিন বিলুর ইয়েতে জন্ডিসের ইয়েতে বলছিলাম, মনে আছে তোমাদের? যে ফ্যাট সলিউবল বিলিরুবি মানে আনকনজুগেটেড বিলিরুবিন এটা আমাদের সহজেই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে। মনে আছে কারো? জি আর ভাইয়া মনে আছে। কনজুগেটেড বিলিরুবিনটা যেহেতু তোমার ওয়াটার সলিউবল, এজেন্টটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। তো ঠিক একই রকম ভাবে এই অ্যাসপিরিন কি করে, আমাদের লাংস যে আমাদের লিভার যেহেতু সবচেয়ে বড় স্টোর করে না, সবচেয়ে বড় স্টোরেজ তো এটা তো স্টোর করে রাখে, মানে ড্রাগ বলো যে কোনো সাবস্টেন্স।
তো এই অ্যাসপিরিন এই 18 বছর বাচ্চার নিচে যারা থাকে তাদের ইয়েতে গিয়ে লিভারে গিয়ে ওই ফ্যাটকে ব্রেক ডাউন করে দেয়। এই ফ্যাট কি করে আবার তোমার ওই সার্কুলেশনের মধ্যে ব্রেনে চলে যায়। যেহেতু ফ্যাট ফ্যাট এই ফ্যাটগুলা ব্রেনে চলে গিয়ে তখন ব্রেইন সোয়েলিং করে দেয়। এটাকে বলা হয় এনকেফালো, মানে এটাকে বলা এর ফলে যে প্রবলেমটা হয় এটাকে বলে রাইস সিনড্রোম। ঠিক আছে, রাইস সিনড্রোম আলাদা পড়বো, জাস্ট একটু হালকা বললাম। যেটা ভাইরাল ইলনেস টেক্স অ্যাসপিরিন। অ্যাসপিরিন কি করে? লিভার ড্যামেজ ডিউ টু অ্যাকিউট ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার থাকার ফলে কি হয়? অ্যামোনিয়া বেড়ে যায় এবং বডির যেই আনওয়ান্টেড সাবস্টেন্স এটা বডির ওই যে ব্লাড বডির ক্রস করে এনকেফালোপ্যাথি ঘটে। এই যে এই জিনিসটা, এই এনকেফালোপ্যাথি একটু দেখা দিই হালকা করে। এটা হলো নর্মাল ব্রেন, এটা হলো সোয়েলিং ব্রেন, মানে এনকেফালোপ্যাথি মিন্স ব্রেন সোয়েল হয়ে যায়। এটা হলো নর্মাল লিভার, এটা হলো সোয়েলিং অফ লিভার। Ray's syndrome is a rare but an extremely serious pathological condition associated with swelling of the liver and brain. এটা কেন হয়? অ্যাসপিরিনের কারণে হয়। এই জন্য বিলো 18 ইয়ার্স অ্যাসপিরিন বা অ্যাসপিরিন কন্টেনিং ড্রাগ বাচ্চাদের দেওয়া হয় না। এবার আসলে বিসমাথ স্যালিসাইলেট তো বললাম, এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এটা আসে প্রায় কোশ্চেন আসে। তাই লোপিরামাইড, লোমোটিল, অ্যাট্রোপিন এবং ডাইফিন হাইড্রোক্সিলেট এটা কম্বাইন্ড ড্রাগ আর কি। হ্যাঁ, এবং এটা কিন্তু মোটামুটি অপয়েড, এই ডাইফিনক্সিলেট না, অপয়েড কন্টেনিং, মানে ব্যথা ট্যাথা কমায় ইনক্লুডিং এগুলো আর কি। তো প্যারাগ্রোইক, প্যারাগ্রোইক হলো এই যে দেখ, প্যারাগ্রোইক মানে হলো টিং, দেখি দাঁড়া আসলে অপোয়েড অ্যানালজেসিক। দাঁড়াও, হ্যাঁ অপয়েড অ্যানালজেসিকের একটা ভাইব থাকে মানে এখানে। এই প্যারাগোরিক মানেটা হলো টিংচার অফ অপিয়াম। প্যারাগোরিক মিন্স টিংচার অফ অপিয়াম। ঠিক আছে, এটা হলো নার্কোটিক উইথড্রল। নার্কোটিক উইথড্রল হয় না, ওই যে মানে যারা নার্কোটিক সাথে লং টাইম তাদেরকে হঠাৎ নার্কোটিক মানে রিহ্যাবিলিটেশনে এই প্যারাগোরিক দিয়ে ট্রিটমেন্ট করা হয়। মানে আস্তে আস্তে ডোজ কমানো হয়। তখন ওই নার্কোটিকের মতো করে একটা যেই ইউফোরিয়া তৈরি করে ব্রেনে, যেই ধুমুন্দ্র একটা ভাইব তৈরি করে, ওই ভাইবটা এই প্যারাগোরিকও তৈরি করে। কিন্তু প্যারাগোরিক তার ক্ষতি করে না, নার্কোটিক যেটা করে। তো নার্কোটিকের জায়গায় প্যারাগোরিক দিয়ে ওই ভাইবটা তৈরি করে আস্তে আস্তে ডোজ কমায় নিয়ে আসা হয়। এই বিশেষ করে তোমার নার্কোটিক উইথড্রলে এই প্যারাগোরিকটা খুবই কমনলি ব্যবহার করে এবং ইনক্লুডিং ডায়রিয়াতেও ব্যবহার করা হয়। তবে খুব রেয়ারলি এত আসে না। তবে বিসমাথ সাবস্যালিসাইলেট বা পেপটোবিসমাল এটা যে বাচ্চাদের দেওয়া হয় না, এটা থেকে আসবেই কোশ্চেনে, টেনশন করবো না। এগুলো নার্সিং ম্যানেজমেন্ট, অ্যাভয়েড মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, gradual introduce bland diet, high protein, high calorie, low fat, low bulk diet, etc. Prevent anal excoriation, like cleanse the mild soap and water and pat dry. Apply apply এই যে ধরো ENT দেখেনি, হালকা কিছু বাকি দেখো। ব্রাড ডাইটটা কি? ব্রাড ডাইট হলো বানানা, রাইস, অ্যাপল সস, টোস্ট এন্ড টি। এগুলো বি ফর বানানা, আর ফর রাইস, অ্যাপল, এস জানে টোস্ট এন্ড টি আর কি, টোস্ট এন্ড টি এগুলা দিতে হয়। আউটডেটেড গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অফ ডায়রিয়া, লাইক আগে এক সময় বলতো যে যে ডায়রিয়া হলে একটু পাতলা খাবার দাও বা একটু নরম করে দাও, এরকম বলতো না? বাট এখনকার নতুন মডারেট সিস্টেম হলো, আধুনিক ওয়ার্ল্ড সিস্টেম হলো, পেশেন্ট যেটা সহ্য করতে টলারেট করতে পারে বা পেশেন্ট যেটা সহ্য করতে পারে সেটাই হলো পেশেন্টকে দেয়া যাবে। ঠিক আছে, সিম্পল। আগে আমরা এক সময় বলতাম যে পেশেন্ট ডায়াবেটিস এটা দেওয়া যাবে, এটা যাবে, এখন এটা বাদ, পেশেন্ট যেটা সহ্য করতে সেটাই পেশেন্টকে দেওয়া যাবে। আর ব্রাড ডায়েট মিন্স যাও বাদ ব্যানানা, দিতে বলতে। হ্যাঁ ব্যানানা, রাইস, অ্যাপল টোস্ট এন্ড টি
তারপরে সস এটসেট্রা। এবার আসে হলো উম আহ, এই তো এছাড়া আর আহামরি কিছু না এখানে বলা যাবে না। আসলে কনস্টিপেশন, inadequate বা inadequate bulk বা liquids secondary to disease conditions like hypothyroidism, inactivity, etc. Medications কি নার্কোটিক অ্যানালজেসিক্স এইগুলোর কারণে, মানে যেগুলো সিএনএস ডিপ্রেসেন্ট জানে না, বা অ্যান্টিকোলিনার্জিক। অ্যান্টিকোলিন আমরা জানি বডি ড্রাই করে ফেলে, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিডাইরিয়ালস, তারপরে নার্কোটিক এনার্জি, এগুলো সব নার্কোটিক এনার্জি যদি সিএনএস ডিপ্রেশন মানে স্লো করে ফেলে, মুভমেন্ট স্লো করে, যার কারণে কনস্টিপেশন হয়। বাকিগুলো তো বডির ওয়াটার ড্রাই করে ফেলে। ক্যালসিয়াম, আয়রন এটসেট্রা। ফাইন্ডিংস কি ফিলিং অফ অ্যাবডোমিনাল ফুলনেস, রেকটাল প্রেশার, অ্যাবডোমিনাল ডিস্টেনশন ইনক্রিজ, ফ্লাটাস মানে পেট ফাঁপা থাকে, ডিসচেজিয়া, এক্সেসিভ স্ট্রেনিং অ্যাট স্টুল মানে বাথরুম করার সময় প্রচুর চাপ দেয়, এটা হলো ডিসচেজিয়া বলে। মেডিকেল ম্যানেজমেন্ট করলে আমরা জানি যে লুব্রিকেন্টস বা লাইক মিনারেল অয়েল এটা একটা লিকুইড প্যারাফিন আর কি, মানে একদম এই যে দেখি এখানে আসছে কিনা, এই যে লুব্রিকেন্ট একই। তারপরে আসে হলো বাল্ক ফর্মিং ল্যাক্সিটিভস। এই যে এগুলা, এই বাল্ক ফর্মিং ল্যাক্সিটিভ লাইক এই যে সিলিয়াম, ক্যালসিয়াম প্রোপাইল, তার মিথাইল সেলুসিলোজ, এগুলা আমাদের এই এই ইয়েগুলা মূলত পাউডার ফর্মে আসে, বুঝছো? এগুলো পাউডার ফর্মে আসে, পানির সাথে মিশিয়ে তারপরে খাওয়া হয়। এই সিলিয়াম, সিলিয়ামটা মিটামিউসিল, এই যে মেথাইল সেলুলোজ এগুলো আর কি, হ্যাঁ, এই মেথাইল সেলুলোজ এই যেটা, এই সিলিয়াম, এগুলা মূলত একটা আমাদের ইসবগুলের ভি টাইপের এই জাতীয় ওষুধ, কবিরাজি মানে হাবিজাবি। তো এগুলো পানির সাথে মিশিয়ে খেতে হয়, আর খালি পেটে মানে পেট যখন খালি থাকে মানে এমটি স্টোমাকে খেতে হয়, ঠিক আছে? দেখি এখানে ছবিটা দেয়া আছে হালকা করে, এই যে দেখো মেটামিসিল, ওইখানের ইয়েগুলাতে আবার অনেক ফ্লেভার দেওয়া থাকে, যে অরেঞ্জ ফ্লেভার, অ্যাপল ফ্লেভার, এরকম বিভিন্ন ফ্লেভার থাকে। এটাও এক প্রকার এগুলো সব পাউডার ফর্মে আসে, হ্যাঁ। এগুলো হলো তোমার ওয়েলি সাবস্টেন্স, এগুলো আলাদা। তো এরপর আসি হলো স্টুল সফটনার্স লাইক ডোকোসেট সোডিয়াম। এই ডোকোসেট সোডিয়াম বা এটা হলো তোমার ওই যে পেশেন্ট গিলে ফেলে, এটা মানে তেল জাতীয় একটা জিনিস গিলে ফেলে পেশেন্ট। তো গিলে ফেললে হয় কি, এটা আমাদের ওই ইন্টেস্টাইনে গিয়ে, তো ইন্টেস্টাইনের ভিতরে বাইরে থেকে ওয়াটার টেনে নিয়ে আসে এবং এর ফলে স্টুল সফট হয়ে যায়। তারপর ডোকুসেট ক্যালসিয়াম আছে, তারপরে আসে হলো তোমার সোডিয়াম কি বললাম আমি, এই তো এইগুলো আর কি। তারপর স্টিমুলেন্ট ক্যাথারটিক্স, এগুলো হলো আমাদের ইন্টেস্টাইনকে স্টিমুলেট করে যাতে করে ইয়ে বের হয়ে আসে। তারপরে আর কি, আসলে খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা, এই আর কি। এই যে অসমোটিক ক্যাটারিস পুলস ফ্লুইড টু ইন্টেস্টাইন এন্ড স্টিমুলেট পেরিস্টালসিস। এরপর আসি হলো লাইক বিসাকোডিল, সেনোকট, তারপর হলো ক্যাস্টর অয়েল, এগুলো আর কি ওই খেলে তোমার বাথরুমটা একটু ইজি হয়। তারপর অসমোটিক ক্যাথারটিক্স, এরাও কিন্তু তোমার ইন্টেস্টাইনের ভিতরে বাইরের থেকে তোমার পানি নিয়ে আসে এবং ইন্টেস্টাইন স্টিমুলেট করে, যার ফলে কি হয় ওই স্টুল বের করে বের করে দেয়। যেমন ল্যাকটোলোজ, বিশেষ করে তোমার এই ল্যাকটোলোজ সিরাপ পাওয়া যায়, এটা আমরা খুব কমনলি হেপাটিক পেশেন্টদেরকে কিন্তু ব্যবহার করতে দেখছি, খেয়াল করছো না কেউ? লিভারের প্রবলেমের হুম। পেশেন্টদের ক্ষেত্রে খুবই কমনলি ব্যবহার করে। সাদিয়া দেখছো?
জি ভাই, আমাদের এই ফ্লোরে তো সব এই পেশেন্টই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। আর বাকিদের ক্ষেত্রে কি দেখো নাই? কেন দেয়া হয় দেখো, সাদিয়াই পড়ো, কেন দেওয়া হয় বলো তো, পড়ো। কি বলবো? এই যে স্ক্রিনে দেয়া এটা। Lactulose for hepatic encephalopathy. Lactulose help to reduce the production of ammonia by the intestinal normal flora and promote the excretion of ammonia. It also decrease the reabsorption of blood breakdown blood product in the intestine and related ammonia production. In effect, it helps to improve mental status in a patient with cirrhosis and hepatic encephalopathy. সবাই বুঝছো? হ্যাঁ, অ্যামোনিয়াটা একটু বলে দেন না? সাদিয়াকে বলছি পড়তে, সাদিয়া পুরোটাই পড়ে দিছে মাশাআল্লাহ। না না, ও আসলেই পড়ছে, শুধু পড়েই গেছে। ল্যাকটোলোজ ফর হেপাটিক বুঝাইতে এনকেফালোপ্যাথি। পারছেন? না, থাক সমস্যা নেই। Lactulose helps. A lactulose syrup helps to reduce the production of ammonia by the intestine normal flora. ল্যাকটোলোজ সিরাপটা কি করে? ইন্টেস্টাইনের যে আমাদের যে নরমাল ফ্লোরা গুলো থাকে এরা অ্যামোনিয়া তৈরি করে। আর এই কিডনি কি করে? এই অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত করে দেন ইউরিন আকারে বের করে দেয়। এটাই তো সিস্টেম। এটা তো আমরা জানি। এখন ল্যাকটোলোজ কি করে? ওই ইন্টেস্টাইনাল যে ফ্লোরা যারা তৈরি করে ওরাই তো ওই অ্যামোনিয়াটাকে তৈরি করতে না দিয়ে এরা কি করে? ওই ইন্টেস্টাইন থেকে এই 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 ল্যাকটোলোজ সিরাপটা হলো মানে ল্যাক্সেটিভ, আই মিন স্টুল বের করে দেওয়ার জন্য, তাই না? এখানে যে সাবস্টেন্স গুলো আছে ওই সাবস্টেন্স গুলোকে টেনে বের করে নিয়ে যায় ড্রাগের সাথে, এইভাবে মানে অ্যামোনিয়া কমায় ফেলে। আরেকটা এবং এটা কি করে? ইট অলসো ডিক্রিজ দ্য রিঅ্যাবজর্পশন অফ ব্লাড ব্রেক ডাউন প্রোডাক্টস ইন দ্য ইন্টেস্টাইন অ্যান্ড রিলেটেড অ্যামোনিয়া প্রোডাকশন। ভেরি দেখো, ভেরি ইম্পর্টেন্ট অপশন পয়েন্ট। এটা শুধু যে প্রোডাকশন কমায় দেয়, অ্যামোনিয়া উৎপাদনের প্রোডাকশনটা কমায় তা কিন্তু না। তোমার এই যে অ্যামোনিয়া যে এই যে আমাদের অ্যামোনিয়া কোথা থেকে? তারপরে শুধুমাত্র ইয়ে আছে না, এই যে প্রোটিন জাতীয় খাবার, এই প্রোটিন জাতীয় খাবার খেলেও কিন্তু এই অ্যামোনিয়া উৎপন্ন হয়। প্রোটিন ব্রেকডাউন অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া। জি, এই যে এই এগুলা কোথায় ব্রেকডাউন হয়? ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনাল এই যে ব্রেকডাউন এগুলাকে প্রিভেন্ট করে সে, এইভাবেও প্রোটিন কমায়। ইনফ্যাক্ট ইট হেল্প টু ইমপ্রুভ দ্য মেন্টাল ইয়েস। দেখো, ব্রেনে যখন এই বডিতে যখন এই অ্যামোনিয়া মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে তখন আমাদের এটা এই ব্লাড ব্রেন ক্রস করে তোমার লেভেল অফ কনসিয়াসনেস ডাউন করে দেয়। এই জন্য ইট হেল্পস টু ইমপ্রুভ মেন্টাল স্ট্যাটাস ইন এ পেশেন্ট উইথ সিরোসিস অ্যান্ড হেপাটিক এনকেফালোপ্যাথি। এইভাবে করে সে পেশেন্টের মেন্টাল হেলথ ঠিক রাখে, ইনক্লুডিং মানে মেন্টাল হেলথ বলতে মেন্টাল স্ট্যাটাস আর কি, সিরোসিস নিয়ন্ত্রণে রাখে এবং হেপাটিক এনকেফালোপ্যাথি হওয়ার থেকে প্রিভেন্ট করে বডিকে। অ্যামোনিয়া টক্সিক্স ইন ব্রেইন। সাধারণত 2 থেকে 3 বার সফট বাউল মুভমেন্ট ইজ এক্সপেক্টেড উইথ ল্যাকটোলোজ, বাট ওভার 4 ইট ইজ ইন্ডিকেটস ওভারডোজ। এবার আসি হলো ম্যাগনেসিয়াম সাইট্রেট। ম্যাগনেসিয়াম সালফেট, সাইট্রেট সাবজেক্ট বহুত কিছু আছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, গ্লিসারিন সাপোজিটরিজ, এটা খুবই কমনলি ব্যবহার করা হয়, যে গ্লিসারিন সাপোজিটরিজ। তারপর সোডিয়াম ফসফেট, তারপর পলিথিলিন গ্লাইকোলাইট সলিউশন, যেটাকে গোলাইটলি বলা হয়, এবং এনএমআর পরিবর্তে এটা ব্যবহার করা হয়, পলিথিলিন গ্লাইকোলাইট গ্লাইকোল ইলেক্ট্রোলাইট সলিউশন। অ্যাকচুয়ালি পলিথিলিন গ্লাইকল 3350।
এগুলো মূলত পাউডার ফর্মে আসে। হ্যাঁ, এই যে দেখাই দিতেছি। এই যে ক্যাস্টর অয়েল, এই যে এটা হলো এনেমা, এই যে গোলাইট, এটা ওই দিনে দেখাচ্ছি, এটা পাউডার ফর্মে আসে। পাউডার ফর্মে আসে, গ্যালনের ভিতরে দিয়ে দেওয়া হয়। প্রত্যেকবার 8 আউন্স করে খায়। এই যে গোলাইটলি available powder form mixed with 1 gallon water, 8 ounce taken every 10 minutes until the solution is over or until the stool is watery clear. কনস্টিপেশন হলে তাহলে কি করতে হবে? বেশি ফ্রুট খেতে হবে, কি বলে, ফাইবার কন্টেনিং খাবার খেতে হবে, ইনক্রিজ মোবিলিটি। যত নাড়াচড়া করো ততই বল। এনেমার কি ভাই প্রকারভেদ আছে? কোনটা? এনেমা এনিমার প্রকারভেদ, আম, প্রকারভেদ না, বাট বিভিন্ন টাইপ আছে। লাইক কোন এই যে গ্লিসারিন, সাপোজ এটা একটা সলিড আকারে আসে, এগুলো আসে আবার ইয়ে আকারে, পাউডার ফর্মে আসে, এগুলো মিলে খেতে হয়। এই তো, এটা হলো ল্যাকটোজ, এটা সিরাপ আকারে আসে, এরকম এইভাবে আসে। এই 8 ounce যে খাইতে হয় এটা তো ভাই কোলোনোস্কোপিতে খাওয়ানো হয়। কোনটা? এই যে ক্যারোলাইট। কোনটা? মিরালাক্স? না ভাইয়া, ওই যে আপনি যে বললেন 8 ounce খাওয়াইতে হয় পাউডার ফ্রম এ ল্যাক্সেটিভ, ওটা তো ভাই যে কোলোনোস্কোপিতে খাওয়ানো হয় ক্লিয়ার কোলোনোস্কোপি? করার জন্য। আরে কোলোনোস্কোপিতে কেন খাওয়ানো হয়? যে কোলোনোস্কোপিতে স্টুলটা যদি ক্লিয়ার করার ভিতরে জন্য। যদি, হ্যাঁ, সেম একই, এখানেও তো কনস্টিপেশন তো একই। কনস্টিটিউশন ক্লিয়ার করার জন্যই তো এটা খাওয়ানো হবে, একই। মেইন টার্গেট ইন্টেস্টাইন ক্লিয়ার করা, হুশে করা। এবার আসলে ক্যান্সার অফ মাউথ ক্যান এফেক্ট লিপস or any part of mouth like tongue, the floor of mouth, buccal mucosa, palate, pharynx or tonsils, etc. Risky: tobacco, excess sun exposure, excess alcoholism, painless ulceration, constant irritation like, আচ্ছা, constant irritation মানে বিশেষ করে তোমার কনস্ট্যান্ট ইরিটেশন কেন হয়? বিশেষ করে তোমার দাঁত, অনেক সময় দাঁতের ট্রিটমেন্ট করতে যাও নাকি, দাঁত যদি প্রপারলি না বসে বা দাঁত যদি সঠিকভাবে না বসানো হয়, তারপরে দাঁত ভাঙা থাকলে এগুলো কনস্ট্যান্ট ইরিটেট করে ভিতরে, এগুলো থেকেও কিন্তু মুখে ক্যান্সার হতে পারে। ফাইন্ডিংস কি? এরাইথ্রোপ্লাকিয়া আর লিউকোপ্লাকিয়া। এরাইথ্রোপ্লাকিয়া মুখের ভিতরে লাল লাল হয়ে যায়, আর লিউকোপ্লাকিয়া হলো ভিতরে সাদা 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 হয়ে যায়। দেখো, একটু দেখা দিই, ছবি আছে আমার কাছে। এই যে এরাইথ্রো মুখে লাল লাল হয়, আর লিউকোপ্লাকিয়া হলো সাদা সাদা পড়ে। Difficulty chewing, speaking or dysphagia, stool for occult blood may be positive. Yes. গতকালকে আমরা পড়ছিলাম অকাল্ট ব্লাড, ওই যে স্টুল একটা স্ট্রিবিউটরে নিয়ে তোমার দেখা হয় যে হ্যাঁ, ব্লিডিং, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কিনা এটা। মেডিকেল ম্যানেজমেন্ট কি? রেডিয়েশন, কেমোথেরাপি, সার্জারি, ম্যান্ডিবুলেক্টমি, তারপর গ্লোসেক্টমি, গ্লোসেক্টমি মানে জিহ্বা কেটে ফেলা, রেডিয়াল নেক ডিসেকশন, এটসেট্রা হবে। Post-operative nursing management key: promote drainage, place in sideline initially, then fowlers to prevent aspiration, suction mouth except for lip surgery, promote oral hygiene and comfort, mouth irrigation like uh, with sterile water, diluted peroxide, normal saline or sodium bicarbonate, avoid commercial mouthwashes like lemon and glycerin swabs, promote আচ্ছা দেখো, avoid commercial mouthwashes, বিশেষ করে এই যে লিস্ট্রিন আছে, বাংলাদেশে খুবই পরিচিত লিস্ট্রিন, এগুলো অ্যাভয়েড করতে হবে। তাদের ভিতরে অ্যালকোহল থাকে, হ্যাঁ, অ্যালকোহল, এগুলো জ্বালায় দেয়, একদম মুখের ভিতরে জ্বলে যায়, অ্যালকোহল থাকে এই জন্য। প্রমোট নিউট্রিশন লাইক প্লেস ওরাল ফ্লুইড ইন ব্যাক অফ থ্রোট উইথ ফিডিং সিরিঞ্জ, প্রোভাইড ফুড অর লিকুইড ফ্লুইড দ্যাট আর নন ইরিটেটিং অ্যান্ড ইজি টু সোয়ালো, বিশেষ করে পুডিং, ইয়োগাট এগুলো খেলে বেশি ভালো। The monitor for signs of facial nerve damage. Yes, অনেক সময় এই সার্জারিতে আসলে facial nerve damage হয়। বিশেষ করে যেমন কিভাবে বুঝবো? যদি facial drooping, চোখ যদি, মুখ যদি এক সাইডে ঝুলে যায়, এই যে facial, অনেকটা facial palsy বলে এটাকে, ঠিক আছে? তারপরে 7th cranial nerve চেক করব আমরা, যাতে করে তার প্রত্যেকটা
মুখ রিলেটেড এই যেগুলো ঠিক মতো কাজ করছে কিনা, লাইক চোখ বড় করতে বলবো, চোখ ধরে টানতে বলে চোখ খুলেন, মুখ হা করা, মুখ বন্ধ করে শ্বাস বের করা, এগুলো ঠিক আছে। Moderate patient for such a facial nerve, আচ্ছা, তার ফেশিয়াল ড্রুপিং, আনইভেন স্মাইল, ইয়েস, হাসি দিলে এক পাশ হাসি হয় আর এক পাশ হয় না, এরকম আর কি। নামনেস, টিংলিং এটসেট্রা। এই তো